নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। বাঙালিরা সব থেকে বেশি খুশি থাকে কখন বলুন তো? যখন ঠিক এই সময়টার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই। কারণ এমন একটা সময়, যে সময় আমরা প্রচন্ড ব্যস্ত ব্যস্ত আমাদের পুজোকে নিয়ে, ব্যস্ত আমাদের শ্রেষ্ঠ উৎসবকে নিয়ে। কেনাকাটা করতে হবে, ঘর সাজাতে হবে, নিজেদেরকে সাজাতে হবে, খাবার দাবার কথা ভাবতে হবে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে হবে, কোথায় যাব পুজোতে সেই প্ল্যানিং করতে হবে। তাই আমরা সত্যি খুব ব্যস্ত। মহালয়া থেকে শুরু হয়ে যাবে দেবীপক্ষ, কিন্তু মহালয়া থেকে তো শুরু হচ্ছে দেবীপক্ষ, তার আগের সময়টা কি, মানে এই মুহূর্তটা কি? এই মুহূর্তটা কিন্তু আমাদের পিতৃপক্ষ। এই পিতৃপক্ষের কি কোনো গুরুত্ব রয়েছে? অবশ্যই। যেখানে পিতৃ বা পিতা কথা যুক্ত, সেখানে গুরুত্ব থাকবে না সেটা তো হতে পারে না। তবে গুরুত্ব যদি থাকে, সেই গুরুত্বকে কিভাবে নিজেদের জীবনে কাজে লাগাবো, কি গুরুত্ব রয়েছে, কিভাবে কাজে লাগাবো এবং কি করলে কি হবে, কেন এই সময়টার গুরুত্ব রয়েছে, নাকি এই সময়টা খুব একটা মূল্যবান নয়, আমরা দেবীপক্ষকেই শুধুমাত্র নজরে রাখবো, দেবীপক্ষ থেকেই আমরা কাজ শুরু করব, এই সব বিষয়টা নিয়ে আমাদের জানার আগ্রহ কিন্তু রয়েছে। তাই ব্যস্ততা থাকবে, কেনাকাটা থাকবে, খাওয়া দাওয়া থাকবে, তার পাশাপাশি জীবনের আলো এই অনুষ্ঠানটাও রয়েছে। কারণ সত্যি আমাদের জীবনকে আলোকিত করে কিন্তু তুলতে হবে, এবং নিজের জীবনকে সুন্দরভাবে আলোকিত করতে হলে কিন্তু সঠিক সময়ে সঠিক মানুষের পরামর্শ কিন্তু নিতেই হবে। এবং অবশ্যই এই অনুষ্ঠান মানে আমরা কিন্তু পেয়ে যাই একজন সঠিক মানুষকে, যে মানুষের কাছ থেকে আমরা কিন্তু সঠিক গাইডলাইনটা পাই, যে মানুষটি আমাদের সঠিক পরামর্শটা দেয় এবং চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। বলি যে সবসময় চোখ খোলা রেখে চলুন, কিন্তু এই অনুষ্ঠানটা এত বছরের অনুষ্ঠান এবং এমন একজন মানুষের অনুষ্ঠান, যেখানে যদি আপনি চোখ বন্ধ করেও চলেন না, আপনি জানেন আপনি ভুল পথে কিন্তু হাঁটবেন না। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমানে এখন যে সময়টা চলছে, পিতৃপক্ষ চলছে। এই পিতৃপক্ষ অর্থাৎ এই পক্ষ, কিন্তু পক্ষ নিয়ে যদি আমরা বলি, তাহলে বছরে বলা হচ্ছে 24টা পক্ষ রয়েছে। তার মধ্যে কৃষ্ণপক্ষ রয়েছে এবং শুক্লা পক্ষ রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও দুটো পক্ষ রয়েছে, একটা পিতৃপক্ষ আর একটা হচ্ছে দেবীপক্ষ। তাহলে এই যে পক্ষগুলো, অর্থাৎ এই যেমন শুক্লা পক্ষ বললাম, কৃষ্ণপক্ষ বললাম, আর কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি থেকে অমাবস্যা তিথি পর্যন্ত যে পক্ষটা চলবে সেটা কৃষ্ণপক্ষ, আপনারা জানেন এবং পঞ্জিকাতেও দেখেন। আর অমাবস্যার পরদিন থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত যে পক্ষটা চলে সেটা হচ্ছে শুক্লা পক্ষ। এবার কি হচ্ছে, এই যে আমরা বলি না পিতৃপক্ষ, পিতৃপক্ষ যেটা এখন চলছে, অর্থাৎ গণেশ চতুর্থীর পরে যে পূর্ণিমা হচ্ছে এবং তারপরে যে তিথি চলে সেটা হচ্ছে আমরা বলি যে পিতৃপক্ষ, এবং পিতৃপক্ষ সমাপ্তির পরে মহালয়ার তিথি, অর্থাৎ মহালয়া, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মহালয়া আমরা বলি যে পিতৃপক্ষ সমাপ্তি আর দেবীপক্ষ সূচনা, এই সংযোগস্থল, সেটাকে মহালয়ার তিথি বলা হয়। এবং মহালয়ার যে কি করতে হয় না করতে হয় সেগুলো তো বিগত দিনে আমি আলোচনা অলরেডি করে দিয়েছি। তবু বলবো যে এই পিতৃপক্ষ চলছে এখন, পিতৃপক্ষতে কি করলে আপনাদের ক্ষেত্রে শুভত্ব হবে, ভালো জায়গা পাবেন, এবং পিতৃপক্ষ যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পিতৃদোষ থাকে তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। সেগুলো নিয়েও আলোচনা করব এবং কিভাবে আপনারা চললে পারে এই পক্ষটা আপনার ক্ষেত্রে ভালো হবে বা আগামী দিন আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা নিয়ে আলোচনা থাকবে। একদম, আমরা তো বলেই থাকি না, বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু তৈরি হয়। তাই প্রত্যেকটা দিনকে যদি আমরা ভালো 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 করে যেতে থাকি, তবে আমাদের জীবনটা কিন্তু সুন্দর হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমার নাম সৌভিক সেনগুপ্ত। কোথা থেকে বলছেন সৌভিক বাবু? বেহালা থেকে বলছি। বেহালা থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 21/10/1995। 21/10/95। টাইমটা বলবেন। দুপুর 1:52 PM, কলকাতায় জন্ম। আচ্ছা, দুপুর 1:52 কলকাতায় জন্ম। অনুষ্ঠান ভালো লাগে তো? হ্যাঁ হ্যাঁ, স্যারের অনুষ্ঠান খুব ভালো লাগে। ওই যে আমি কর্মের বিষয় জানবো, আমি কর্ম পাচ্ছি না ওই জন্য। আচ্ছা বলছেন স্যার, শুনুন। কর্ম পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, চেষ্টা কর্মটা চলছে। পাচ্ছি না। আচ্ছা, লগ্ন বলে নি, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, সিংহ রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ জানা আছে। এখানে যে এই যে কর্ম না পাওয়ার কারণ আমি বলে দিচ্ছি, কারণ এটা চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে হচ্ছে না, বা প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা কাজে লাগছে না। এটা জন্মছকের বর্তমান সমস্যা, তাই তো?
হ্যাঁ স্যার ঠিক বলছেন। হ্যাঁ, কারণ এখানে গ্রহণ দোষ হয়ে আছে, গ্রহণ দোষ, যেটা পিতৃদোষের আচ্ছা। পিতৃদোষ বলা হয়। এবং তার জন্য জীবনে যেটা বলা হয়, যাদের গ্রহণ দোষ আছে জেনে রাখুন আপনাদের ক্ষেত্রে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভাকে কাজে লাগাতে পারছেন না, বা আলটিমেটলি একটা সময় গিয়ে আপনার সঠিকভাবে সেই জিনিসগুলো পাচ্ছেন না। এটা হচ্ছে না, পাচ্ছি না। হ্যাঁ, এটা হচ্ছে এই গ্রহণ দোষ, বা যেটাকে বলা হয়, আমরা যেহেতু এই পিতৃপক্ষর মধ্যে চলছি, তাই পিতৃপক্ষেতে এই ধরনের অশুভ যে দোষগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান করা সম্ভব হয়। যাই হোক, এখানে বলবো আচ্ছা, চেষ্টা একটা করতে ফোন হবে করা আছে, অবশ্যই। জানেন তো এটা কি চলবে? হ্যাঁ, আমি বলে দিই, অবশ্যই চেষ্টা করতে হবে কর্মের জায়গাটা আরও যাতে ভালো হয় সেই জায়গাটা, কিন্তু আগামী বছর থেকে কিছু জায়গা পরিবর্তন আসবে, কেমন? আচ্ছা স্যার, মানে 25 সাল থেকে? হ্যাঁ, 25 সাল থেকে কিছু পরিবর্তন আসবে, আগামী দিনগুলো ভালো। সরকারি চাকরি আছে, পরীক্ষা দিচ্ছি তো স্যার, যদি একটু বলেন। কিন্তু সরকারি চাকরির যোগ কিন্তু তুলনামূলক একটু কম, তবু চেষ্টা করলে কিন্তু বলবো হবে। আচ্ছা। চেষ্টা করলে অবশ্যই হবে, কেমন? চেষ্টা করতে হবে। তার আগে কিন্তু বারবার বলছি, গ্রহণ দোষের প্রতিকার করতে হবে। গ্রহণ দোষের প্রতিকার না করলে কিন্তু সমস্যা তৈরি হবে, এবং মানসিকভাবে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়ে যাবে, কেমন? এই চারটা সেই জায়গাটায় কানেক্ট হয়ে আছে বলে সেই জন্য বললাম। ঠিক আছে, ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা রয়েছে, সামনে অনেকগুলো শুভক্ষণ রয়েছে, আমরা অবশ্যই প্রত্যেকটা অনুষ্ঠানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু শুধুমাত্র শুনে নিলাম, প্রতিকার করলাম না, তাহলে এই ব্যাপারটা হয় যে আপনার পা ভেঙে গেল, আপনি প্লাস্টার করলেন না, ডাক্তারবাবু বলে প্লাস্টার করলে আপনি ভালো হবেন, আপনি ভাবলেন ভালো হবেন, তো বলেছে প্লাস্টার না করলে আমি ভালো হয়ে যাব, তা কিন্তু হবে না। আর আমরা আজকে পিতৃপক্ষ নিয়ে কথা শুনছিলাম, আরেকটু শুনবো। নিশ্চয়ই, দেখুন পিতৃপক্ষ, এই পিতৃপক্ষতে আমরা এই যে বিভিন্ন, যে আমি এই মাত্র যে চারটা আসলো সেটা আমি বললাম গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ, বিষ যোগ, এই যে বিষ যোগ যদি হয় শনি, আর দেখবেন যে তার সঙ্গে সঙ্গে রবির কানেকশন, বিষ যোগ বলা হয়, তাহলে এটা একটা পিতৃদোষ। রবি এবং রাহু গ্রহণ দোষ, এটা একটা পিতৃদোষ। তাহলে এই যে দেখা গেল শাপিত দোষ, শনি এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে রাহু, শাপিত দোষ, এগুলো অভিশপ্ত জীবন অ্যাকচুয়ালি বলা হয়, যে অর্থাৎ আপনি আগের জন্মের কোনো কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে। হয়তো এই যে পিতৃদোষ বললাম, এটা জেনেটিক সমস্যা। আপনার দেখবেন যে অনেক ক্ষেত্রে কালসর্পযোগ, ওটাও কিন্তু এক ধরনের পিতৃদোষ। পিতৃদোষ বলে কোনো অ্যাকচুয়াল একটা নির্দিষ্ট কোনো কিছু নেই। পিতৃদোষ জানবেন যে আপনার আগের জন্মের যে কর্মফলটা ভোগ করছেন জেনেটিক ওয়াইজ, আপনার সেটাকেই পিতৃদোষের তুল্য করতে হবে, এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান এই পিতৃপক্ষ থেকে শুরু হবে মহালয়ার অমাবস্যার তিথি পর্যন্ত। প্রত্যেকটা দিন শুভ রয়েছে, অর্থাৎ আপনার ওই দোষটা খণ্ডন বা দোষটা প্রতিকার করার জন্য শুভ সময় চলছে। তাহলে সেই জায়গাগুলোকে কাজে লাগাতে হবে। একদম। কে আছেন আমাদের সাথে একটু দেখে নেব। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি আমার দিদির ছেলে সম্পর্কে একটু জানবো বাবার কাছে। আচ্ছা, নিশ্চয়ই, কিন্তু কোথায় থাকেন বলুন? মধ্যমগ্রাম থাকি। মধ্যমগ্রাম থাকেন। আগের ডেট অফ বার্থটা বলুন। 5/4/91। সময়টা বলবেন। সন্ধ্যে 7:15 কলকাতা। আচ্ছা, এবার ওর নামটা বলুন। অরিজিৎ ঘোষ। অরিজিৎ ঘোষ। দেখুন, বেশ। অরিজিতের বিষয়ে আপনি জানতে চাইছেন, ওর বয়স 91-এ জন্ম, তাই তো? 91-এ জন্ম, বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি এবং ভালো আয় করছে না। হ্যাঁ, মানে বিবাহ হয়নি, মানে কর্মটা ঠিক মতো হয়নি তো এখনো, সেই জন্য বিবাহ দিতেও পারছেন না। আলটিমেটলি এই সমস্যাটা এই জায়গায় হয়ে আছে। চারটা একদম, এটাই, একদম। মানে দেখুন আমি এই যে বললাম, এটাও একটা পিতৃদোষের জায়গা রয়েছে, শাপিত দোষ হয়ে আছে। এই শাপিত দোষ মানে প্রতিভা রয়েছে, কিন্তু লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে। কি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না, এবং আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাবে। দেখবেন যে চেষ্টার পর চেষ্টা করতে করতে যখন হচ্ছে না, প্রত্যেকটা মানুষ তাই করে ডিপ্রেশন চলে আসে। ওর ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা রয়েছে। আর আগামী দিনে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে, বাবার শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। খুব সাবধানে চলবেন, দেখে শুনে, কেমন? কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। আর কি জানতে চাইছেন? ওই তো এটার জন্যই জানতে চাইছিলাম, কারণ এটার জন্য এখানে সমস্যা রয়েছে, বলবো সমস্যার যে নেই তা না, মানে আশা অনুরূপ কোনো রকমের সেই রেজাল্টও করতে পারছে না, অর্থাৎ কর্মের জায়গা থেকে।
সেই জায়গাটার প্রতিকার প্রতিবিধান কিন্তু বিশেষ প্রয়োজন, কারণ না হলে কিন্তু ও কিন্তু পরবর্তীতে অন্যের ওপর ডিপেন্ড হয়ে যাবে, মানে সেই দেখা গেল তার ওপরেই সব কিছু, সে যা করবে তাই। এবং তার কারণে বিবাহের ক্ষেত্রেও কিন্তু ওর ক্ষেত্রে অশুভ কানেকশন রয়েছে, যেটাকে বলা হয়, দেখবেন যে ওর যত জীবনে যত শুভ কাজ এসছে বিগত দিনে, সে অন্নপ্রাশন থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই বাধা। এটা লক্ষ্য করেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো তো সব মিলছে। এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, করলে আগামী দিনে ভালো হবে। আর প্রতিকার প্রতিবিধানের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ সময় বলবো আগামী মহালয়ার তিথি পর্যন্ত। ভালো থাকুন। হ্যাঁ, শুনতে থাকুন। দেখুন, কিছু কিছু মানুষ আমরা বুঝতে পারি যে যারা শুধুমাত্র জানার জন্য ফোন করে, কিছু কিছু মানুষ ফোন করেন ভীষণ সিরিয়াস, তারা যে জানবো এবং এখানেই আমি থেমে থাকবো না, আমার জীবনের সমস্যাটাকে সমাধান না করা পর্যন্ত আমি স্বস্তি পাবো না। আমরা ঠিক সেই ধরনের মানুষকে পছন্দ করি। কারণটা হচ্ছে, আপনি একটা পরীক্ষা দিলেন, ভালো রেজাল্ট করবেন, এটাই কিন্তু একজন টিচার চান। তো আপনি ভালো রেজাল্ট তখনই পাবেন যখন আপনি কিন্তু গৌতমদার কাছে পর্যন্ত কিন্তু আসবেন, এবং গৌতমদার সামনে তো অনেকগুলো ভালো ভালো সময় আমাদের আসছে, এবং সময়গুলোকে তো আমরা কাজে লাগাতেই পারি। গুরুত্বপূর্ণ সময় এই সময়গুলো চলছে, গুরুত্বপূর্ণ সময় চলছে। এক একটা সমস্যার জন্য এক এক ধরনের প্রতিকার প্রতিবিধান রয়েছে, এবং সময়টাও আমি বারবার বলি না, তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান যদি করা যায়, তাহলে অবশ্যই সেই সকল জাতক জাতিকা শুভত্বর জায়গায় অবশ্যই পৌঁছাবে। এই যে পিতৃপক্ষ নিয়ে আজকের আলোচনা করছি, কেন পিতৃপক্ষটা কীভাবে আমরা এই পালনটা কেন করছি, কি কারণে, তার একটা কিন্তু এর আগেও আমি আলোচনা করেছিলাম যে এইটা কিভাবে, এই যে 16টা দিন আমরা কেন মানি। কারণ মহাভারতে বলছে কর্ণ, তিনি কিন্তু তার মৃত্যুবরণের পর, সে যুদ্ধে মৃত্যুবরণ যখন করলো, তখন তারপরেও তাকে কিন্তু, কারণ আমরা বারবার কয়েকটা জিনিস মাথায় রাখবেন যে কোনো মৃত ব্যক্তি তারপরে সে যখন স্বর্গ লাভের উদ্দেশ্যে যায়, তার আগে কিন্তু যমালয়কে তাকে বিভিন্ন ধরনের যন্ত্রণা সহ্য করতে হয়। সে অন্নর থেকে আরম্ভ করে সে কিন্তু তৃষ্ণার থেকে আরম্ভ করে সব কিছু। তাই এই ক্ষেত্রে কর্ণরও কিন্তু সেই সমস্যার জায়গা তৈরি হয়েছিল। কেন? কারণ সে যখন ধরাধামে পৃথিবীতে ছিল, তখন কিন্তু সে শুধুমাত্র সে মানুষকে শুধু কি দিত না, সোনা দিত, স্বর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে রত্ন দান করত শুধু। সে অন্ন জল কোনোদিন কাউকে দান করেনি। সেই জন্য সে কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছালো যখন, তখন কিন্তু তাকেও সেই স্বর্ণ এবং রত্নই দেওয়া হচ্ছিল। সেই ক্ষুধা নিবারণের জন্য স্বর্ণ দেওয়া হচ্ছিল, তৃষ্ণা নিবারণের জন্য সেই স্বর্ণ আর রত্ন দেওয়া হচ্ছিল। তখন সে বাধ্য হয়ে বলল যে কেন আমার এই অবস্থা, কেন আমার এই ধরনের শাস্তি। তখন সেখানে সেই অনুমতি আসলো যে কারণ আপনি যখন যে মর্তে ছিলেন, তখন আপনি মানুষেরকেও এইটাই দান করেছেন, সেই জন্য আপনি এটাই পাচ্ছেন। অর্থাৎ আমরা বলি না বারংবার যে কর্মই আপনার ফল, আপনি যে কর্ম করবেন সেই কর্ম কিন্তু অবশ্যই আপনার তার যে ফল সেটা আপনি ভোগ করতেই হবে আপনাকে। এবং তখন তারপরে সেই বিষ্ণুকে যখন জানালো, তখন বিষ্ণুদেব বলল ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, কারণ তুমি যেহেতু তোমার পিতৃ পরিচয় বা এইসব জায়গাগুলো জানতে না, তার তোমার একটা সুযোগ দেওয়া হবে, এবং এই 16 দিন তুমি ধরাধাম অর্থাৎ মর্তে ফিরে যাবে, এবং মর্তে ফিরে গিয়ে মানুষের জন্য এবং তোমার পিতৃকুলের যারা রয়েছে তাদের জন্য তুমি যদি মনে করো, তাহলে অন্ন জল সেখানে দান করতে পারবে। এই সুযোগটা তোমাকে দেওয়া হলো। এবং এই 16টা দিন, সেই জন্য সেই 16 দিন তিনি কিন্তু এটা করেছিলেন, এবং সেই অনুযায়ী এইটার এই সময়টাকে বলা হচ্ছে পিতৃপক্ষ। কারণ এই পিতৃপক্ষতে সেই জন্য দেখবেন যে অনেক যাদের ক্ষেত্রে দেখা গেল যে পূর্বপুরুষ যারা গত হয়েছে, যে তিথি নক্ষত্র আমরা বলি না, তিথি কোন পক্ষে গত হয়েছে, সেই নির্দিষ্ট পক্ষটা যদি সেই নির্দিষ্ট পক্ষ ধরে যদি আপনার পিতৃ পুরুষদের উদ্দেশ্যে জলদান তিলদান করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু শুভত্ব জায়গা রয়েছে। একদম। টিভির আওয়াজটা কমানো যেমন জরুরি, রিসিভারটা মুখের সামনে নিয়ে কথাটা না বলাটাও কিন্তু ততটাই জরুরি। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি টোটন ঘোষ, নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 10/8/1994। 10/8/94। টাইমটা? দুপুর 3টে। জন্মস্থান? কৃষ্ণনগর গ্রামে। আচ্ছা, বেশ। বলছি কৃষ্ণনগরে জন্ম আপনার? না, বিষ্ণুনগর, বিষ্ণুনগর, BISHNU। বিষ্ণুনগর, বিষ্ণুনগরে আপনার জন্ম হয়েছে। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন দিচ্ছে লগ্ন, ধনু লগ্ন
কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ স্যার, এটা জানতাম। জানা আছে। দেখুন আপনার জন্মছকের মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষ অনেক সময় বিবাহ হতে দেয় না, অনেক সময় বিবাহিত জীবন কিন্তু খুব সমস্যার জায়গা তৈরি করে দেয়। এবং এই মাঙ্গলিক দোষ আপনার জীবনে জেদের কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন। কেমন যেগুলো বললাম বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার এবার আমি কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আমার এমএ কমপ্লিট হয়ে গেছে, আমি কম্পিটিটিভ এক্সামের জন্য কাটছি আর কি। চেষ্টা করছেন কর্মের জন্য চেষ্টা করছেন, কিন্তু সেইভাবে সফলতা আসছে না। কিন্তু বলবো যে আপনার আগামী বছর লিখে রাখুন, আপনার আগামী বছরের মে মাসের পর কিন্তু আপনার কর্মযোগ ভালো আসছে। ঠিক আছে? ওকে স্যার। আগামী বছর মে মাস। তার আগে আমি বলি দুটো জিনিস রয়েছে আপনার ক্ষেত্রে। সমস্যার যে জায়গাটা, সমস্যা একটু শুনতে হবে, কারণ সমস্যা অনেকে কিন্তু শুনতে চায় না, বা খারাপ জায়গাটা অনেকে শুনতে চায় না, পছন্দ করে না। আপনার এই মুহূর্তে চলছে রাহুর দশা, বুধের অন্তর্দশা চলছে। রাহু এবং বুধের অন্তর্দশা ওভার কনফিডেন্স আপনার জীবনে সমস্যা তৈরি করে দেবে। ওভার কনফিডেন্স। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে, দেখবেন যে গুরুজন যারা আছে তাদের সঙ্গে মতের বিরোধ হবে আপনার। এটা হয়, বুঝতে পারেন? মানে মাঝে মধ্যে বড়দের সাথে কথা কাটাকাটি হয়ে যাওয়া। এমনি টিউশনই পড়াই তো, মাঝে মাঝে কথা কাটাকাটি একটু হ্যাঁ, গুরুজন, যারা গুরুজন আছে। আর তৃতীয় যে সমস্যাটা রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন, কোনো মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। ওরে বাবা। কেমন? এটা মাথায় রাখবেন, এবং আপনার থেকে বয়সটা তার অনেকটা কম হবে। ভালো থাকবেন। ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। শিক্ষকতার সঙ্গে যেহেতু আপনি যুক্ত রয়েছেন, বিষয়টাকে বোঝার ক্ষমতা কিন্তু নিশ্চয়ই আপনার রয়েছে। শুধুমাত্র শুনে কিন্তু কোনো কিছু লাভ হয় না, শুনে আমরা সচেতন হতে পারি, কিন্তু সমস্যা সলভ কিন্তু হয় না। সমস্যাকে সলভ করতে হলে, তার থেকে বেরিয়ে আসতে হলে যোগাযোগ কিন্তু করতে হয়। সে কারণে আপনাকে এবং সকলকে বলবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9836410969, এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে, বা 8335805241 এই নাম্বারেও চাইলে আপনারা কিন্তু ফোন করতে পারেন। যদি ভাবেন চেম্বার অবধি যেতে পারছি না, প্রচন্ড ব্যস্ত আমি, তাহলে কিন্তু অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন, যেটা অনেকেই করছে। এটা ভীষণ সুবন্দোবস্ত একটা কোভিড সিচুয়েশন, এটা আমাদের খুব সুন্দর করে শিখিয়ে গেছে, বুঝিয়ে গেছে। তো সেই পদ্ধতিতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তাছাড়া চেম্বার তো রয়েছে, অনলাইন অফলাইন সব রকম ব্যবস্থা কিন্তু রয়েছে। তো রবিবার করে কাঁচরাপাড়া চেম্বারে আপনারা কিন্তু অবশ্যই গৌতমদাকে পেয়ে যাচ্ছেন, সোমবার করে ব্যারাকপুরের চেম্বারে পাচ্ছেন, একেবারে স্টেশনের কাছে ব্যারাকপুর চেম্বারটি কিন্তু। শ্রীরামপুরেও পাচ্ছেন বিকেল করে 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার কিন্তু আপনারা সাউথের বন্ধুরা পেয়ে যাচ্ছেন কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের কিন্তু একেবারে পিছনে চেম্বার কিন্তু রয়েছে। এছাড়া আপনারা বুধবার করে কিন্তু হাওড়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার করে আপনারা কৃষ্ণনগরে পাচ্ছেন, শুক্রবার করে কলকাতার বন্ধুরা কিন্তু হাতিবাগান চেম্বারে যোগাযোগ করতে পাচ্ছেন। আপনাদের জন্য বলবো, সামনে 28 তারিখ কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে। মুর্শিদাবাদের বন্ধুরা বহরমপুর চেম্বারে যোগাযোগ করতে চাইলে এখনই কিন্তু ফোন করুন, নাম লেখান, কারণ সামনে শুভক্ষণকে যারা কাজে লাগাতে চাইছেন, জীবনের দোষ ত্রুটি খণ্ডন করতে চাইছেন, তাদের জন্য সত্যি 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 সময়টা খুব ভালো। সামনে 2রা অক্টোবর কিন্তু মহালয়া, কতটা গুরুত্বপূর্ণ এই দিনটা, মানে পিতৃপক্ষ তো আমরা শুনবো, পাশাপাশি একটু মহালয়ার দিনটা নিয়ে একটুখানি শুনবো। দেখুন, মহালয়ার দিন আমরা সব সময় চেষ্টা করি, কারণ মহালয়ার যে তিথিটা রয়েছে এটা তো যেমন গুরুত্বপূর্ণ, কেন বললাম, কারণ এখানে পিতৃপক্ষ সমাপ্তি আর দেবীপক্ষ শুরু সব, কিন্তু এটা তার সঙ্গে সঙ্গে মহালয়ার তিথিতে আমরা বলি না যে এই অ্যাকচুয়ালি পিতৃপক্ষ জুড়ে এই সময়টা চলে। সেক্ষেত্রে যেটা বলা হয় যে পূর্বপুরুষদের যে 3টে জেনারেশন যারা গত হয়েছে, তারা কিন্তু এই সময় ধরাধামে চলে আসেন এবং তাদের খুব কাছের মানুষের কাছে আসেন, এবং তাদের কাছের মানুষের সেক্ষেত্রে তাদের যাদের ভালো হয় সেই জায়গাটাও তারা চেষ্টা করে, কষ্ট দুঃখ সেটা কিন্তু তারা অনুভব করার চেষ্টা করে এই সময়টা। সেই জন্য খুব আপনার কাছে দেখা গেলো, বা আপনার হঠাৎ আপনি কোথাও যাচ্ছেন, সঙ্গে আপনার কেউ বা আপনার পাশে এসে কেউ দাঁড়িয়ে হয়তো আপনার কাছ থেকে কোনো সাহায্য চাইলো, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন যথা সামর্থ্য অনুযায়ী আপনি তাকে সাহায্য করার। তাতে আপনি জানবেন যে ওটা হয়তো অন্য কেউ, বা আপনার কোনো পরিচিত, বা আপনার রিলেটিভ কেউ হয়তো, বা পূর্বপুরুষদের কেউ হতে পারে, কারণ এইভাবেই কিন্তু তারা এই সময় ধরাধামে তারা অবস্থান করবে।
আপনাকে হয়তো সেই সেই মূর্তি নিয়ে এসে বা সেই আগের যে চেহারা ছিল সেই চেহারা নিয়ে এসে আপনার সামনে হয়তো দেখা দেবে না, কিন্তু এইভাবেই কিন্তু আপনার সামনে থাকবে এবং আপনাদের সংস্পর্শে থাকার চেষ্টা করবে। সেই জন্য এই সময় কিছু নিয়মও রয়েছে যে কি করবেন। বিশেষ করে বলা হয় যে এই সময়টা আপনারা যতটা পারবেন নিষ্ঠার সঙ্গে থাকলে ভালো হবে, একদম মহালয়ার তিথি পর্যন্ত। কারণ মহালয়ার তিথি সব থেকে গুরুত্বপূর্ণ কেন বলা হয়, কারণ এই যে তিথি নক্ষত্র আমি বললাম যে পক্ষ হয়তো জানা নেই আপনার, দেখা গেল যে ঠাকুরদাদা যিনি গত হয়েছেন কোন পক্ষে মারা গেছেন আপনার জানা নেই। আপনি যদি জানতেন তাহলে এই নির্দিষ্ট 16 দিনের মধ্যে যে পক্ষটা পড়তো এই পিতৃপক্ষের, সেই নির্দিষ্ট পক্ষতে তার ক্ষেত্রে জল বা তিল বা অন্ন দান করলে তার ক্ষেত্রে শুভত্ব হতো। কিন্তু যদি না জানা থাকে তাহলে ওই মহালয়ার তিথি, ওই মহালয়ার দিন কিন্তু এটা করা যায়। সেই জন্য দেখবেন অনেকেই জানে না বা হয়তো খেয়ে মনে নেই বা কর্মের কারণে সেই জায়গাগুলো হয়তো সেই সময়টা পায় না, তার জন্য ওই একটা নির্দিষ্ট তিথিতে মহালয়ার দিনই সমস্ত কাজগুলো করে দেয়। তাহলে এই জায়গাটা মহালয়ার গুরুত্ব রয়েছে। আর মহালয়ার দিন আপনারা বা এই নির্দিষ্ট পিতৃপক্ষে কি করবেন, প্রথম অবস্থায় বলা হচ্ছে নেশা করবেন না, কোনো রকমের নেশা আপনি করবেন না, করলে আপনার ক্ষেত্রে ক্ষতি হবে, ভালো কিছু হবে না। এবং বিশেষ করে বলা হচ্ছে কোনো মানুষকে আঘাত দিয়ে কোনো মানে প্রত্যেকের মধ্যে আত্মার অবস্থান রয়েছে, সেই জন্য কোনো কিছুকে আঘাত দিয়ে কিছু করতে যাবেন না, কোনো মানুষকে আঘাত দিয়ে কোনো রকমের কিছু করতে যাবেন না এই সময়টা। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে যতটা পারবেন দান ধ্যান করুন। যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, যাদের দেখা গেলো সন্তান, অনেক সময় সন্তান আসে না কোনো রকমের অশুভ কানেকশনের জন্য, হয়তো আপনার পূর্বজনে কেউ আপনাকে হয়তো কোনো অভিশাপ দিয়েছে, বা আপনার দেখা গেলো যে এই যে বলা হয় না যে পূর্বপুরুষদের কেউ হয়তো আপনাকে অভিশাপ দিয়ে গেছে কোনো রকমের, কোনো আঘাত পেয়ে, কোনো মানসিক কষ্ট পেয়ে, তার কারণে হয়তো আপনার ক্ষেত্রে জেনারেশনের কোনো সমস্যা তৈরি হচ্ছে। তাদের জন্য বলবো একটা করণ ক্রিয়া যেটা করলে পারে অবশ্যই আগামী মহালয়ার তিথি পর্যন্ত রয়েছে, করবেন, অনেকটা উপকার পাবেন। যাদের সন্তান আসছে না তাদের জন্য এটা। আচ্ছা, ফোনে একজন মনে হয় তার আগে একজন বন্ধু রয়েছেন, কথা বলে নি। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি বেলগুড়িয়া থেকে দেবান সাহা বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 24 মে 2002। 24 মে? 24 মে। আচ্ছা, 2002। আচ্ছা, টাইমটা? রাত্রি 11টা 24। আর জন্মস্থান? কলকাতা। কলকাতা। 11টা 24 না 40? 24। কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ। কলকাতায় জন্ম। এখন কলকাতা থেকে বলা হচ্ছে? হ্যাঁ, এখন বেলঘড়িয়া থেকে থাকি। বেলঘড়িয়ার থেকে বলা হচ্ছে। লগ্ন হচ্ছে মকর লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। এই চারটা কিন্তু আগামী দিনে কি করবে সেটাই চিন্তা ভাবনা, তাই তো? যে আগামী দিনে কি করব, হ্যাঁ হ্যাঁ। কেরিয়ার কি হবে। এখানে বিশেষ করে বলবো যে মাল্টিমিডিয়া বা সফটওয়্যার রিলেটেড কোনো কর্ম বা এইগুলোর প্রতি কিন্তু আস্থা, বিশ্বাস এবং ভরসা, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারেস্ট জায়গাটা অনেক গুণ বেশি থাকবে। ঠিক আছে, সফটওয়্যার রিলেটেড জায়গা খুব ভালো রয়েছে। কি করা হচ্ছে? আমি এখন সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি। কি শেখা হয়েছে, মানে কি করা হয়েছে বিগত দিনে? 2002 এর জন্ম। বিকম। সফটওয়্যারের উপর কিছু শেখা হয়েছে? না, সফটওয়্যারের উপর এখন কিছু শেখা হয়নি। তাহলে কি কিসের জন্য? সরকারি চাকরির জন্য চেষ্টা হচ্ছে? হ্যাঁ। এই চাকরিটা হবেই না কোনোভাবে, এখানে সরকারি চাকরির কোনো যোগই নেই। ওহো, তাহলে অযথা প্রচেষ্টা। অযথা প্রচেষ্টা করছে, আলটিমেটলি অর্থ হানি হয়ে যাবে, অর্থ চোট হয়ে যাবে। কেমন দেখা গেল যে কোনো কারণে অর্থ দিয়ে বা কোনো রকমের এরকম কোনো প্ল্যানিং যদি আসে, বা কোনো দেখা গেল কোনো কিছু শিখতে যাচ্ছে, হয়তো সরকারি চাকরির জন্য কিছু কোর্স করতে যাচ্ছে, তাহলে অনেক ক্ষেত্রে হয় না সরকারি চাকরির জন্য আমি চেষ্টা করব বা কম্পিটিটিভ এক্সামগুলো দেবো, তার জন্য কোর্স করছি, সেখানে অর্থ বিশেষ প্রয়োজন। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অর্থ নষ্ট হবে, কারণ এই জন্মছকের বেশ কিছু, এই যে বললাম যে আমরা যেটা আলোচনা করছি পিতৃদোষ, এই পিতৃদোষ এখানে রয়েছে এবং ডবল। কারণ এখানে হচ্ছে শনি রাহুর, তার সঙ্গে সঙ্গে রবি কানেক্টেড হয়ে আছে, অর্থাৎ শনির সঙ্গে রবির কানেকশান, রবির সঙ্গে শনির কানেকশান, রবির সঙ্গে রাহুর কানেকশান। এবং এই জন্মছকের এটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা পঞ্চম ভাব।
এই পঞ্চম ভাব পীড়িত হয়ে গেছে। দেখবে যে যেটা বলবো যে আপনার ক্ষেত্রে যে রিলেটিভ যারা আছে তারা আস্তে আস্তে যোগাযোগ বন্ধ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়, সবসময় হয়। হয় এই যে যোগাযোগ বন্ধ করে দেবে, আস্তে আস্তে এরা দূরে সরে যাবে, এটার একটা কানেকশন রয়েছে। এবং বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি রয়েছে। এবং আচ্ছা, আমি ফুটবল খেলি, প্রফেশনালি এটা কি নিয়ে দিতে পারি? ফুটবল খেলা, হ্যাঁ ওই জায়গাটার একটা কানেকশন রয়েছে, ফুটবল বা কোনো খেলার ক্ষেত্রে, হ্যাঁ এই একটা জায়গা রয়েছে, কেমন স্পোর্টস রিলেটেড জায়গা কিন্তু একটা ভালো রয়েছে। কিন্তু চেষ্টা করতে হবে, কারণ এখানে কিন্তু যে দোষগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা খারাপ না, খুব মারাত্মক। এবং লাস্টে গিয়ে দেখা গেলো আমি খেলা ভালো পাচ্ছি, খুব নো ডাউট সবাই সামনে প্রশংসা করছে, আলটিমেটলি একটা পোস্ট দেওয়ার ক্ষেত্রে তখন আর সে কিন্তু সে যোগাযোগই করবে না। এই তো এটাই হবে, ওটাও তো হয়েছে তাহলে। এইগুলোই হবে, এই কানেকশন যা বলবে একটু একদম কথা বলবে। এবং বাইক তো এখন না, একদম আগামী 2 বছর বাইক কেনা একদম উচিত না, কারণ আগামী 6 মাস রক্তপাত, দুর্ঘটনা, এই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আগামী 6 মাস খুব কেয়ারফুলি চলতে হবে। কেমন? ভালো ওকে, থাকবে। চলো শুনতে থাকো। তবে এত ভালো গাইডলাইন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ছাড়া কেউ দিতে পারবে না। আমাদের মা বাবা আমাদের সবথেকে বেশি ভালোবাসে, সে ভালোবাসার জন্য তোমাকে একটা বাইক কিনে দিতে পারে, কিন্তু এই সময়টা বা এই 2 বছর তোমার জন্য যে বাইক কেনার জন্য উপযুক্ত নয়, এই সাজেশন মা বা বাবা কিন্তু বুঝে উঠতে পারবে না, কারণ তারাই বিষয়টাকে নিয়ে পড়াশোনাও করেনি, তারা আধ্যাত্মিক এই চেতনার মধ্যেও নেই, বা তারা এই রিসার্চ ওয়ার্ক গুলো করেননি, ফলে তাদের পক্ষে বলা সম্ভব না। এই অ্যাডভাইস গুলোর জন্য কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ প্রত্যেকটা পদে নেওয়া দরকার। এই একটা লাইভ ফোনিং অনুষ্ঠান মানে আপনারা হুড়ুড়িয়ে ফোন করতে শুরু করে দেন, এভাবেই ফোন করতে থাকেন, কিন্তু শুধুমাত্র ফোন করেই আমি আমার সমস্যার সমাধান পেতে পারি না। জানতে পারি, অনেকটা জানতে পারি, যারা খুব লাকি যারা ফোন পেয়ে যান, কিন্তু যোগাযোগ করলে চেম্বারে এলে সবটা হবে, এতটাই হবে যে আপনি নিজেও কোনদিন এক্সপেক্ট করেননি যে আমি আমার জীবনকে এতটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো। তাই যোগাযোগ কিন্তু করতেই হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি আমার ওয়াইফের বিষয়ে জানতে চাই। বলবেন নিশ্চয়ই ওয়াইফের বিষয়ে। তার আগে বলুন আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বারাসাত থেকে ফোন করছি। বারাসাত থেকে ফোন করছেন। ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম মৌসুমী মণ্ডল। মৌসুমীর ডেট অফ বার্থ বলুন। 15/1/1997। 15/1/97। টাইমটা? ওটা দুপুর 12টা। আর জন্মস্থান কোথায়? বারাসাতে। বারাসাতে। মৌসুমী মণ্ডল? হ্যাঁ, মৌসুমী মণ্ডল বললেন তো? হ্যাঁ, মানে এখন আমার সঙ্গে বিয়ে মণ্ডলে আছে, আগে দত্ত ছিল। আচ্ছা, বেশ। আপনার পাশে আছেন উনি এখন? হ্যাঁ হ্যাঁ আছে, আমার পাশেই আচ্ছা, শুনছি। দেখুন এখানে জন্মছকের যা কানেকশন রয়েছে ওনার ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখুন। ওনার ক্ষেত্রে একটু রাগ হবে, হ্যাঁ রেগে যাবেন, মাঝে মাঝে রেগে যান। হ্যাঁ হ্যাঁ যাই তো। প্রচন্ড রেগে যাবেন। আর একটু ওনার ক্ষেত্রে বলবো যে যে কোনো বিষয় জানার কৌতূহল ভীষণভাবে থাকবে ওনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো একটা কিছু হলেই সেটা নিয়ে জানবে কি হলো না হলো। এবং অ্যাস্ট্রোলজিটাও কিন্তু ওনার ক্ষেত্রে খুব ফেভারিট। আচ্ছা, মানে পছন্দ করেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা? জ্যোতিষ শাস্ত্র এটা ওনার ক্ষেত্রে ভীষণ মানে বলবো খুব ভালো জায়গা রয়েছে। আচ্ছা, দেখুন কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন ওনার বিষয়ে? ওনার সাংসারিক জীবন কেমন হবে, উনি কি শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলিয়ে থাকতে পারবেন? দেখুন এখানে যেটা বলবো যে দ্বিতীয় পতি শুক্র, কেমন দ্বিতীয় থেকে আমাদের দেখা হয় একটা মেয়ের শ্বশুর বাড়ির যারা রিলেটিভ তারা কতটা ভালো থাকতে পারে। দ্বিতীয় পতি শুক্র সে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে এবং সঙ্গে রয়েছে ষষ্ঠপতি। তাহলে এই ক্ষেত্রে দুজনের মধ্যে মতবিরোধ অবশ্যই হবে। অর্থাৎ যে গুরুজন, দ্বিতীয় স্থান থেকে যিনি গুরুজন আপনার যে বাবা মা, তাদের সঙ্গে মতবিরোধ হবে ওনার, কেমন? কারণ যেহেতু ষষ্ঠ কানেকশন হয়ে আছে, সে ভাগ্যস্থানে গিয়ে রয়েছে, কিন্তু ভাগ্যস্থানে তারা হয়তো উপদেশ দেবে, কিন্তু সেই উপদেশ গ্রহণযোগ্য হবে না, কেমন? এবং তার সঙ্গে সঙ্গে এই যে একটু ওনার ক্ষেত্রে বললাম শনি কেতু শাপিত দোষ, চন্দ্র কানেক্টেড হয়ে গেছে। অর্থাৎ এটাও কিন্তু একটা, আমরা আবার যে বিষয় নিয়ে আজকের আলোচনা পিতৃদোষ,
তো ওনার ক্ষেত্রেও রয়েছে, ওনার শরীর স্বাস্থ্যও ভালো যাবে না, ছোটোর থেকেই ওনার ক্ষেত্রে সমস্যা থাকবে, এবং ওনার মায়ের কোনো রকমের কোনো না কোনো অসুস্থতায় ভোগ করবে, মানে এবং সেটা আপনার ক্রনিক শাশুড়ি মা ডিজিজ। আর কি। ঠিক আছে, আহ, এই জায়গাগুলো রয়েছে, কিছু কিছু সমস্যা আছে। এই সমস্যা দেখুন ওপেনলি ওইভাবে বলা যায় না, তাতে তাতে কি হবে, আপনাদের দুজনের মধ্যে সমস্যাটা বেড়ে যাবে। তো বলবো অ্যাডজাস্ট করেই সংসার চলতে হয়। ওর ক্ষেত্রে বলবো যে মাথা ঠান্ডা করে যেন চলে, মাথা গরমের জায়গাটা ভীষণভাবে রয়েছে, রেগে যাওয়ার ব্যাপারটা, কারণ ষষ্ঠ ভাবটা খুব একটা ভালো নেই, এবং তার কারণে শারীরিক সমস্যা, ওনার ক্ষেত্রে অনেক ধরনের শারীরিক সমস্যা তৈরি হবে। ঠিক আছে, ভালো থাকবেন। শুনতে থাকুন দাদা। এটা ঠিক কথা যে সব সময় যে শ্বশুর শাশুড়ির সাথে আমরা সকলে অ্যাডজাস্ট করে চলতে পারি এটা হয় না। আবার পাশাপাশি এটাও কিন্তু একটা প্রবাদ বাক্য আছে যে সংসার সুখী হয় রমণীর গুণে। এবং সত্যি আপনার একটা ভালো প্রশ্ন যে আমার ওয়াইফ কি পারবেন শ্বশুর শাশুড়ির সাথে অ্যাডজাস্ট করে চলতে? যদি না পারেন তাহলে ওই এক জায়গায় ক্যাচর ক্যাচর না করে বাবা আমরা সেপারেট হয়ে যাই। দূরে থাকলে ভালোবাসাটা হয়তো ভালো থাকবে। সবকিছু একটা সিস্টেমে চলা উচিত। তবে পাশাপাশি এই যে এই কথাটাও গৌতম দা আপনি বললেন যে সবকিছু হয়তো মিডিয়ায় বসে বলা যায় না, সবকিছু আপনারা দুজন পাশাপাশি টিভিতে এত দূর থেকে শুনছেন, কিছু একটা বলে দিল বাড়িতে দুজনের মধ্যে অশান্তি লেগে গেল, যেহেতু আপনি বললেন আপনার ওয়াইফের সত্যি রাগটা একটু বেশি, সেখানে একবার চেম্বারে চলে আসুন না, দুজনেই আসুন, হ্যাঁ, আলাদা দুজনে, করে আমি লুকিয়ে বারবার চুকিয়ে বলি নয়। আমরা দুজনকেই আসতে বলি, দুজন এসে বসেই আপনার সামনে সমস্ত কিছু আলোচনা করবো, কি সমস্যা, আপনার কি সমস্যা আছে, ওনার কি সমস্যা আছে, এই সমস্যা কিভাবে সমাধান হবে, একদম সেগুলো সমস্ত উপায় রয়েছে। একদম। প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, এইটা জানবেন যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আর খুব বাস্তব কথা, একটা সংসারে সবথেকে বেশি ক্রিটিক্যাল পজিশনে মানে স্যান্ডউইচ অবস্থায় থাকেন কিন্তু একজন ছেলে, বউয়ের দিকে যাবেন না শ্বশুর শাশুড়ির দিকে যাবেন, অর্থাৎ মা বাবার দিকে যাবেন। সেখানে আপনাকেও বলবো যে আসুন না, কথা বলুন না, যদি মনে হয় যে একসাথে সংসার করা যাবে তো যাবে, আর যদি না যায় দূরে থেকেও তো ভালোবাসাটাকে বজায় রাখা যায়, সেটাও করা যেতে পারে, শুধু আপনার পরিবারের জন্য না, এটা অনেক পরিবারের একটা পারিবারিক সমস্যা। তো এই পারিবারিক সমস্যার সমাধানটাও কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাদের জন্য করে দিতে পারেন, শুধু যোগাযোগটি করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার, নমস্কার। কে বলছেন? আমি আমি আমার মেয়ের জন্য কথা বলছি, কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন আগে মেয়ের। 16 অক্টোবর 1986। টাইমটা? টাইম থেকে 10:55 সকাল 10:55। আর জন্মস্থান কোথায়? বাগেশ্বর। আচ্ছা ওর নাম কি? পাপিয়া ঘোষ। পাপিয়া ঘোষ। দেখুন মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ের লগ্ন ধনু লগ্ন, মীন রাশি, আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ জানা আছে, জানা আছে। আপনি বিশেষ করে মেয়ের ক্ষেত্রে দেখুন, মেয়ের ক্ষেত্রে কয়েকটা জায়গা রয়েছে, কারণ ওর দশা অন্তর্দশাটা একটু দেখে নিই। দশা অন্তর্দশার জায়গা এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে এই মুহূর্তে মানসিকভাবে মানসিক চঞ্চলতার জায়গা রয়েছে ভীষণ, মানসিক চঞ্চলতা, রাত্রের ঘুম কম হয়ে গেছে, অকারণে দেখবেন যে সমস্যা তৈরি হচ্ছে, অকারণে বদনাম তৈরি হচ্ছে, কেমন এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে রয়েছে। শুক্র চন্দ্র দশা অন্তর্দশা চলছে, আর এই শুক্র হচ্ছে ওনার ক্ষেত্রে, শুক্র হচ্ছে ষষ্ঠপতি, শুক্র হচ্ছে একাদশপতি, একাদশে অবস্থান করছে, বুধ কানেক্টেড। দেখুন এখানে যেটা বলবো, বিশেষ করে বিবাহ হয়েছে, বিবাহের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকবে, এবং এই সমস্যাটা তৈরি হবে, মানে বলা হয় না যে অপ্রিয় সত্যি কথা সামনে বলে দেবো, তাতে কি কি এসে যায়। হ্যাঁ, তো এই যে জায়গাটা, এই যে টেন্ডেন্সিটা ওনার ক্ষেত্রে রয়েছে, যে অপ্রিয় সত্যি কথা সামনে বলে দেয়, সামনে জবাব দিয়ে দেয়, এর কারণে কিন্তু যত রকমের সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা এবার আপনি বলুন, গৌতম দা যেটা বললেন সেটা সত্য তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এটাই। কিন্তু আমার মেয়ের তো অসুবিধা রয়েছে, সেটাই জিজ্ঞাসা করছি যে কি কি ওর দোষটা কি আছে, দোষ আছে কি ওর ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে, গ্রহণ দোষ এবং তার সঙ্গে সঙ্গে পিতৃদোষের কানেকশন রয়েছে। হ্যাঁ, পিতৃদোষটা কি একটু বলবেন? হ্যাঁ, পিতৃদোষটা হয়েছে, হ্যাঁ, পিতৃদোষটা কি করা যায় সেটাই বুঝতে পারছি। এগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে, প্রতিকার প্রতিবিধান, এবং এই যে সময়টা চলছে আগামী মহালয়ার তিথি পর্যন্ত এগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলে এই জায়গার থেকে বেরোতে পারবে। না হলে দেখা যাচ্ছে যে ওর মধ্যে কিন্তু যথেষ্ট প্রতিভা রয়েছে, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারছে না, এক। দ্বিতীয়ত হচ্ছে দেখা গেল যে বাড়ির যারা রিলেটিভ আছে, বাড়ির যারা রিলেটিভ মানে শ্বশুর বাড়ির রিলেটিভরা কোনোভাবে সাথ দেবে না,
আচ্ছা হ্যাঁ, কোনোভাবে সাথ দেবে না, বরঞ্চ যে একটা কথা বললে তার মানে তার মধ্যে কত নেগেটিভ কথা আছে সেইগুলো বার করার চেষ্টা করবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওই জন্য ও টিকতে পারছে না, বলছে বাড়ি চলে আসে, সব হ্যাঁ। প্রচন্ড ভাবে পেছনে লেগেছে। হ্যাঁ, যাই হোক এই জায়গাগুলোর প্রতিকার করবেন। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলি, তার সঙ্গে সঙ্গে বিশেষ করে যে সমস্যা আর একটা গ্রহণ দোষ তো যেমন বললাম, আর কাল সর্পযোগ হয়ে আছে। কাল সর্পযোগের প্রতিকার এবং গ্রহণ দোষ সবগুলো পিতৃদোষের সমতুল্য পিতৃদোষ, এগুলোর প্রতিকার প্রতিবিধান আগামী কিন্তু মহালয়ার তিথি পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ সময়। ভালো থাকুন। শুনতে থাকুন দিদি ভাই। আরেকটা খুব অসত্য মানে সত্যি কথা কি বলুন তো, আমরা নিজের মানুষকে সবসময় ঠিক ভাবি, অন্য কাউকে সবসময় ভুল ভাবি। আপনি নিজেই কিন্তু বললেন আমার মেয়ের জন্মছকে কি কি দোষ রয়েছে। যখন আমার জন্মছকে কিছু দোষ থাকে, সেই দোষগুলোর প্রভাব আমার চরিত্রেও কিন্তু পড়বে। তাহলে তাকেও কিন্তু সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। শুনে হয়তো খারাপ লাগবে, স্বাভাবিক, এটা আমার সম্বন্ধেও কেউ যদি বলে আমার কিছু একটা ভুল রয়েছে, আমি কিছুতেই মানবো না, আমার কোনো ভুল নেই। আমরা সবসময় ভাবি আমার কোনো ভুল নেই, কিন্তু অন্য কেউ বুঝতে পারছে আমার কি কি ভুল রয়েছে। তাহলে আমাদের ভুলগুলো সংশোধন, আমাদের চরিত্রের এই ভুলগুলো সংশোধনের প্রয়োজন। হ্যাঁ নিশ্চয়ই, এইগুলোর প্রভাব আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক, এবং এই গ্রহই আমাদের কিন্তু পরিচালিত করে। আর কোনো সময় দেখা গেল কোনো শত্রুতার প্রবলে পড়ে, অর্থাৎ দেখা গেলো যে কেউ আপনাকে ক্ষতি করে দিল, এবং সেটা ক্ষতি করার জায়গা আপনার জন্মছকে থাকতে হবে, তাহলেই দেখা গেলো ক্ষতির করার জায়গা রয়েছে, মানে আপনার চার্টে রয়েছে কেউ ক্ষতি করলে সেই ক্ষতিটা হয়ে যাবে। তাহলে সেই জায়গাগুলো রয়েছে এবং এইগুলো প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট সময়ও রয়েছে। যেটা বলছিলাম যে যাদের সন্তান আসছে না, কি করবেন, এই তিথিটা মহালয়ার দিন করবেন, সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ এই মহালয়ার দিনে কি করবেন না, 250 গ্রাম অন্ন অর্থাৎ চাল নেবেন, 250 গ্রাম চাল, 250 গ্রাম ডাল নেবেন, 250 গ্রাম তিল নেবেন, আর একটা বস্ত্র নেবেন, বস্ত্র, এইগুলো একটা প্যাকিং করবেন, করে কোনো দুস্থ মানুষের কে আপনি দান করে আসবেন। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ওর সঙ্গে লাড্ডু দেবেন, 1 প্যাকেট লাড্ডু দিয়ে টোটাল একটা প্যাকেট করে সে কোনো দুস্থ মানুষকে দিয়ে আপনি নমস্কার করবেন, প্রণাম করবেন পায়ে হাত দিয়ে, সম্ভব যদি হয়। এবং তাকে যে নেবে সে খুব আনন্দের সঙ্গে যেন আপনার হাত থেকে নেয়, দেখবেন আপনার ক্ষেত্রে অনেক সমস্যার সেখানেই সমাধান হবে। এবং বারবার বলি, এইগুলো যদি সমস্যা থাকে, জন্মছকের কানেকশন থাকে, তাহলে তার জন্য পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধানও কিন্তু এই সময় রয়েছে, যেগুলো করণীয় এই সময়ই করতে হবে। একদম। আর এই সবকিছুর জন্য যোগাযোগেরও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আরো একবার বলে দেবো যে 28 তারিখে কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে, যেহেতু এই চেম্বারগুলোতে কিছুদিন পর পর যাওয়া হয়, তাই বহরমপুরের বন্ধুরা, মুর্শিদাবাদের বন্ধুরা কিন্তু যোগাযোগ করুন। 2রা অক্টোবর কিন্তু মহালয়া। আমরা জানি যে আমাদের গুরুত্বপূর্ণ বছরের সময়গুলোর মধ্যে মহালয়া কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। আমাদের বোধহয় গ্রহদোষ খণ্ডন করা যেতে পারে মহালয়ার দিনে। নিশ্চয়ই গ্রহদোষ, এই যে গ্রহদোষ, বিভিন্ন ধরনের গ্রহদোষ যেগুলো বলছিলাম, যে সাপির দোষ, মাঙ্গলিক দোষ, কালসর্পযোগ, এই যে বিভিন্ন ধরনের যোগ, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে সাধু সর্প দোষ রয়েছে। সাধু সর্প দোষ যে ভাবে গিয়ে অবস্থান করবে সেই ভাবটা নষ্ট করে দেবে। যদি দ্বিতীয় ভাবে দেয় তাহলে জানবেন যে আপনার শ্বশুরবাড়ি, মানে কোনো মেয়েদের ক্ষেত্রে ষষ্ঠবাড়ি খুব গুরুত্বপূর্ণ। তাহলে শ্বশুরবাড়ির রিলেটিভরা আপনাকে যথেষ্ট ক্ষতি করবে, ভালো তো করবে না, ক্ষতিই করে যাবে। আবার ওই কালসর্প, ওই যোগটা যদি ষষ্ঠে গিয়ে হয়, চাকরির জন্য চেষ্টা করছেন, আলটিমেটলি আপনি চাকরি পাচ্ছেন না, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। তাহলে একটা ভাবের কানেকশন অনুযায়ী এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। তার জন্য বলবো এই সময়টাকে কাজে লাগান। একদম। আমাদের জীবন তো ঘুরি না যে বারবার কেটে যাবে আর বারবার জোড়া লাগানোর চেষ্টা করব, তাই জীবনটাকে জীবনের মতন দেখতে হবে। যোগাযোগ করার প্রয়োজনীয়তা রয়েছে, সামনের শুভক্ষণগুলোকে কাজে আমরা লাগাবোই। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।